আজকের গল্পে শুরু হয় একটি শপ থেকে। সেখানে আমরা দেখি একজন লোক দোকানের ভেতরে ঢুকছে। সে তার সঙ্গে একটি পুরনো গাড়ি নিয়ে এসেছে বিক্রি করার জন্য, কিন্তু দোকানদার সেটাকে নকল বলে নিতে অস্বীকার করে। তখন সেই লোকটি বলে, একবার চালিয়ে তো দেখুন, অন্তত এর শব্দটা শুনুন। দোকানদার ভাবনায় পড়ে যায়, এই শব্দে কি এমন আছে। কৌতূহলবশত সে নিজের কান কাছে নিয়ে যেতেই হঠাৎ এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এখন তোমার মনে হতে পারে এই লোকটা দোকান লুট করতে এসেছিল, কিন্তু আসলে তা নয়। এই দোকানটা ছিল শুধুমাত্র একটা মুখোশ। আসল খেলা চলছিল এর পেছনে। এরপর ড্রেক ভেতরে ঢুকে ম্যানেজারকে ধরে ফেলে। ম্যানেজার তখন কয়েকজন মেয়ের সঙ্গে বসে ফুর্তি করছিল। ড্রেক তাকে টাকার মালামালের ব্যাপারে জিজ্ঞেস করতেই ম্যানেজার বলে সবকিছু নাকি আজ সকালে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ড্রেক দেরিতে এসেছে, কিন্তু ড্রেক জানতো সে মিথ্যে বলছে। তাই সে গুলি করে তার কানের পাশে, এমনভাবে যে এখন থেকে সে সবকিছু খুব ভালোভাবে শুনতে পারবে। হয়তো আগে সে অন্য কিছু শুনেছিল। এইবার সে ওদের নিয়ে যায় ভিতরে একটি ঘরে, যেখানে সারি সারি লকার রাখা ছিল। প্রত্যেকটি লকারে ভর্তি ছিল কোটি কোটি ডলার। সবাই মিলে সেগুলো ব্যাগে ভরতে থাকে, কিন্তু ড্রেক ওদের এভাবে ছাড়তে পারে না, কারণ তারা তার মুখ দেখে ফেলেছে। যদিও তার সঙ্গী তাকে বোঝায় এরা খুবই তুচ্ছ মানুষ, এদের দিয়ে কোনো ক্ষতি হবে না। কিন্তু ড্রেকের কাছে নিজের পরিচয় সবচেয়ে দামি, আর সে কারণেই সে পুরো ঘরটাই উড়িয়ে দেয়। সে টাকা নিয়ে চলে যায় তাদের বসের কাছে, যার জন্য তারা কাজ করে। সেখানে রাড এসে বলে, তুমি দারুণ কাজ করেছ, এখন তোমাদের যা করার সেটাই করো। কয়েকদিনের জন্য গায়েব হয়ে যাও, ফিরে এলে টাকা ভাগ করে নেবে। আপাতত এই টাকা পাইলট নিয়ে যাচ্ছে, কিন্তু আজকের পাইলটটা আগের মতো অভিজ্ঞ কেউ নয়। তার জায়গায় এসেছে এক নতুন পাইলট, যে একটু দুর্বল, আর খুব শীঘ্রই আমরা সেটা বুঝতে পারি। এক ভয়ঙ্কর জ্বরের কারণে সে টাকা ভর্তি প্লেনটি সামলাতে পারে না, আর অচানক এক জায়গায় ভয়াবহভাবে ক্র্যাশ করে। কেউ জানে না সেই জায়গাটা কোথায়, আর কেউ এটাও জানতে পারে না টাকাগুলো অক্ষত আছে নাকি আগুনে পুড়ে গেছে। গল্প এবার এগিয়ে যায় 5 মাস পরে। এর মধ্যে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন। শীতকাল এসে গেছে। আমরা দেখি এক বরফে ঢাকা জায়গা, যেখানে আর্থার নামের এক লোক বহু বছর ধরে একা বসবাস করছে। কেন সে এখানে থাকে, তার উদ্দেশ্য কি, তা কেউ জানে না। সবসময়ের মতো আজও সে একই কাজ করে। সকালে উঠে কিছুক্ষণ নিজের পরিবারের ছবির দিকে তাকিয়ে থাকে, তারপর খাবারের জন্য মাছ ধরতে যায়। কিন্তু আজ ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। বরফের মধ্যে বসে থাকার সময় দেখতে পায় একজন মানুষের হাত বরফের ভেতর থেকে বেরিয়ে এসেছে। প্রথমে সে হতভম্ব হয়ে যায়, পরে সাহস করে বরফ খুঁড়ে তাকে বের করে আনে। তখন বুঝতে পারা যায় এটা সেই পাইলটের লাশ, যে টাকা নিয়ে যাচ্ছিল। লাশের পাশেই পড়েছিল কালো রঙের বাক্স। আর্থার বরফ সরিয়ে সেটাকে তুলে আনে। বাক্স খুলতেই তার চোখ কপালে উঠে যায়। ভেতরে ছিল অঢেল টাকা, এত টাকা যে সে চাইলেও নিজের আগামী প্রজন্মকে খাইয়ে ফুরিয়ে দিতে পারে। বাক্সটা ছিল ওয়াটারপ্রুফ, তাই টাকাগুলো একদমই ভেজে নেই। কিন্তু প্রশ্ন থেকে যায়, আরও বাক্স ছিল নাকি? পুরো প্লেনে কি শুধু একটা বাক্সই ছিল? যাই হোক, বাক্সটা নিয়ে সে নিজের তাঁবুতে ফিরে আসে। সারা রাত সে শুধু টাকার দিকেই তাকিয়ে থাকে। পরের দিন আমরা দেখি অ্যানা নামের এক শিপকে। সে জোর করে বরফে ঢাকা এলাকায় যেতে চাইছে, কিন্তু তাকে অনুমতি দেওয়া হয় না, কারণ তুষারপাত খুব বেশি হয়েছে। এমন অবস্থায় যাওয়া বিপজ্জনক। কিন্তু সেই 2 পর্যটক তাকে হুমকি দিতে শুরু করে। তারা বলে কেউ ওদের আটকাতে পারবে না। এই কথা বলেই তারা চলে যায়। তখন অ্যানা ওদের গাড়িতে লক লাগিয়ে দেয়। এতে তারা আরও রেগে যায়। এই সময় আমরা দেখি পিন নামের এক লোককে, যে শহরে একজন পাদ্রীর ছদ্মবেশে বসবাস করে। যদিও একসময় সে রাডের গ্যাংয়ের সদস্য ছিল, কিন্তু এখন সে সেই কাজ ছেড়ে দিয়েছে। তবুও আজ রের তার দরকার পড়ে, তাই রে নিজেই তার সঙ্গে দেখা করতে আসে। রে তাকে জানায় তার শহরের কাছে $20 মিলিয়ন বরফের নিচে চাপা পড়ে আছে, কারণ যে প্লেনটা সে টাকা নিয়ে যাচ্ছিল সেটা এখানেই ক্র্যাশ করেছে। আজ সকালেই তারা সেই প্লেনের জিপিএস লোকেশন পেয়েছে। ফিন ছিল রের খুব ভালো বন্ধু, সেই কারণে সে রাজি হয়ে যায়। সে রেকে নিয়ে যায় সেই লেকের কাছে, যেখানে শেষবারের লোকেশন ট্র্যাক করা হয়েছিল। কিন্তু এবার যখন তারা আবার ট্র্যাক করে, লোকেশনটা একটু অন্য জায়গায় দেখায়। তখন ড্রেক বুঝতে পারে টাকাগুলো নিশ্চয়ই ইতিমধ্যে কারো হাতে পড়েছে, আর সেই মানুষটাই বারবার নিজের অবস্থান বদলাচ্ছে। পিন তখন বলে দ্রুত কাজ করতে হবে, কারণ কয়েকদিনের মধ্যেই পুরনো বরফ গলতে শুরু করবে। তারপর নতুন বরফ পড়লে এখানে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে যাবে। অন্যদিকে পরের দৃশ্যে আমরা দেখি জেট নামের এক বৃদ্ধকে, যার গাড়ি প্রিতে সারানোর জন্য অ্যানা এসেছিল। ঠিক তখনই সেখান দিয়ে আর্থার নামের একজন লোক হেঁটে যায়। জেট অ্যানার কাছে আর্থারের কথা বলতে গিয়ে জানায় সে এখানে এসেছে তার স্ত্রীকে খুঁজতে। অনেকেই তাকে বোঝানোর চেষ্টা করেছে তার স্ত্রী মারা গেছে, কিন্তু এই লোকটা সেটা বিশ্বাস করতেই চায় না। অ্যানার কাছে বিষয়টা একটু সন্দেহজনক লাগে, তাই সে আর্থারের জিনিসপত্র তল্লাশি করতে শুরু করে। তখনই সে এমন একটা জিনিস পায় যেটা আর্থার সবার থেকে লুকিয়ে রেখেছিল, টাকা ভর্তি একটা ব্যাগ। অ্যানা সরাসরি প্রশ্ন করে এই ব্যাগটা কোত্থেকে পেলে? আর্থার সাপ জানিয়ে দেয় সেটা লেকের ভেতর থেকে পেয়েছে। অ্যানা সঙ্গে সঙ্গে তার জুনিয়রকে এই ব্যাপারে জানায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে এসে হাজির হয় ড্রেক আর তার লোকজন। লোকেশনের সূত্র ধরেই তারা এখানে পৌঁছে গেছে, আর সঙ্গে সঙ্গে অ্যানার দিকে বন্দুক তাক করে। ড্রেকের একজন লোক ওদের গাড়ি তল্লাশি করে, আর গাড়ির পেছনে সে টাকা ভর্তি ব্যাগটা খুঁজে পায়। কিন্তু সমস্যা একটাই, এটা মাত্র একটা ব্যাগ।
ড্রেকের আরও দরকার, কেউ জানে না বাকি ব্যাগগুলো কোথায়। এনা নিশ্চয়ই বাকি ব্যাগগুলো লুকিয়ে রেখেছে। সে ঠিক তখনই এনাকে মারতে যাচ্ছিল, এমন সময় আর্থার ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচায়। মুহূর্তের মধ্যে চারদিক থেকে গুলি চলতে শুরু করে। এই গোলাগুলির মধ্যে সে বৃদ্ধ জেট মারা যায়, কিন্তু আর্থার পিছিয়ে যায় না। সে যে কোনোভাবে এনা আর নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা চালিয়ে যায়। এই সুযোগে এনা গাড়িতে উঠে আর্থারকে ওঠার জন্য বলে। আর্থার সঙ্গে সঙ্গে উঠে পড়ে, কিন্তু সেরিনা যে ড্রেকের গ্যাংয়ের সদস্য, সেও পিছন দিক থেকে গাড়িতে ঝাঁপিয়ে পড়ে। আর্থার তাকে এক জোরে লাথি মারে, এতে সেরিনা নিচে পড়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে টাকা ভর্তি ব্যাগটাও লেকের মধ্যে পড়ে যায়। ব্যাগের বাক্স খুলে যায়, আর মুহূর্তের মধ্যে সব টাকা পানিতে ভেসে যায়। এই গোলাগুলির মাঝে ড্রেক বুঝতে পারে ওদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, মানে তারা এখানেই আটকা পড়েছে। এদিকে এনা সঙ্গে সঙ্গে ম্যাক্সিকে ফোন করে সাহায্য পাঠাতে বলে, কারণ পরিস্থিতি এখন ভয়াবহ। কিন্তু এসব কিভাবে হলো, কেন হলো, সে নিজেও ঠিক বুঝে উঠতে পারে না। আর্থার শুধু এটুকুই জানায়, সে লেকের ভেতরে একজন লোকের লাশ পেয়েছিল, আর নিচে তাকাতে সে দেখেছিল একটা পুরো প্লেন পানির নিচে ডুবে আছে। সম্ভবত বাকি সব টাকা এখনও সেই প্লেনের ভেতরে রয়েছে। সবকিছু শুনে এনা বুঝতে আর বাকি থাকে না, এটা একটা বিশাল খেলা, যার পেছনে রয়েছে বড় বড় লোকজন। ঠিক তখনই এনার গাড়ি বিকল হয়ে যায়, অর্থাৎ এখন তাদের সামনে এগোনোর একটাই উপায়, পায়ে হেঁটে। আর্থার তখন এনাকে সাবধান করে বলে, দেখো লেকের রং বদলাচ্ছে, মানে বরফ খুব শীঘ্রই বলতে শুরু করবে। তাই ওদের একে অপরের থেকে দূরত্ব রেখে হাঁটতে হবে, নিজেদের দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে, যাতে কারো পায়ের নিচে বরফ ভেঙে গেলে অন্যজন তাকে বাঁচাতে পারে। তারা ঠিক সেটাই করে, দড়ি বেঁধে হাঁটা শুরু করে। তাদের যাওয়ার কিছুক্ষণ পরে সেখানে পৌঁছায় ড্রেক তার এক সঙ্গীর গাড়িতে করে। ভাগ্য ভালো সে সঙ্গে করে স্নো মোবাইল নিয়ে এসেছিল, যাতে চলাফেরা সহজ হয়। কিন্তু হঠাৎ করেই ওদের গাড়ি বরফের ভেতরে ধীরে ধীরে ডুবতে শুরু করে, কারণ ওজনটা ছিল খুব বেশি। ড্রেকের কয়েকজন লোকও প্রায় বরফের নিচে চলে যাচ্ছিল, তবে সময় মতো ওদের টেনে বের করা হয়। তবুও গাড়িটা পুরোপুরি বরফের নিচে তলিয়ে যায়। তখন ড্রেক বুঝতে পারে ওরা দুজন কেন গাড়িটাকে পায়ে হেঁটে গিয়েছিল। ওরা আগেই বুঝতে পেরেছিল এমনটাই হবে। এখন ড্রেক আর তার লোকজনের সিদ্ধান্ত নেয় গাড়ি এখানে রেখে সামনে এগোতে হবে পায়ে হেঁটেই। ড্রেক, যার কাছে সেই স্নো মোবিলটা ছিল, দ্রুত এগোতে শুরু করে সবার আগে সেখানে পৌঁছানোর জন্য। অন্যদিকে এনা আর আর্থারের আশেপাশে বরফও ভাঙতে শুরু করে, আর তাই এখন ওদের দৌড়ানো ছাড়া কোনো উপায় নেই, না হলে তারা সেখানেই আটকে গিয়ে মারা যাবে। আর্থার জানে তার শেল্টার খুবই কাছে। তারা দুজন দৌড়াতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছে যায়। কিন্তু পৌঁছানোর কিছুক্ষণ পরে ডেকো সেখানে হাজির হয়, আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ভয়ঙ্কর লড়াই। শুরুর দিকে লড়াইয়ে আর্থার এগিয়েছিল, কিন্তু শেষমেশ ডেক তার চালাকির পরিচয় দিয়ে আর্থারকে মারাত্মকভাবে আহত করে ফেলে। দস্তাদস্তির মাঝেই আর্থার পানিতে পড়ে যায়, আর ডেক তার ওপর একের পরে গুলি চালাতে শুরু করে। তবে আর্থার আর বেশিক্ষণ ঠান্ডা পানিতে থাকতে পারে না, সে অন্য দিক দিয়ে উঠে আসে। ডেক তখন বন্দুক হাতে দাঁড়িয়ে, মানে আর্থারের শেষ সময় এসে গেছে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে এনা এসে ডেকের মাথায় একটি ট্র্যাপ বসিয়ে দেয়। ডেক ছটপট করতে করতে সেখানে মারা যায়। এরপর এনা আর আর্থার দুজনে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে পৌঁছে যায় ড্রেকের গ্যাং। সেরিনা যখন দেখে তার স্বামীকে মেরে ফেলা হয়েছে, তখন তার রক্ত টকবক করে ওঠে। এখন এই বিষয়টা শুধু টাকার নয়, এখন রক্তের বদলা রক্ত। অন্যদিকে এনা আর আর্থার এগিয়ে যায়। সময় গড়াতে গড়াতে চারদিকে অন্ধকার হয়ে আসে। এই সময় আমরা দেখি আর্থার আর হাঁটতে পারছে না, ঠান্ডায় তার শরীর জমে গেছে। এই অবস্থা বেশিক্ষণ থাকলে সে মারা যাবে। হাঁটতে হাঁটতে সে বুঝতে পারে তারা হাঁটার সময় পায়ের ছাপ রেখে যাচ্ছে, যা দেখে শত্রুরা সহজেই ওদের অনুসরণ করতে পারবে। এই কারণে তারা সিদ্ধান্ত নেয় নদীর মাঝখান দিয়ে হাঁটবে, যাতে কোনো পায়ের ছাপ না থাকে। এতে আর্থারের অবস্থা আরও খারাপ হয়ে যায়, কিন্তু উপায়ও তো নেই। আর্থারের আশঙ্কায় সত্যি হয়। ড্রেক আর তার লোকজন ঠিক সে পায়ের ছাপ ধরে নদীর কাছে পৌঁছে যায়, কিন্তু এরপর আর কোনো ছাপ না পেয়ে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। তবে ফিন, যেহেতু ওই এলাকার লোকাল, সে বুঝতে পারে এনা আর আর্থার নিশ্চয়ই নদীর পথ ধরেই এগিয়েছে, যাতে কোনো চিহ্ন না থাকে। তাই তারা নদীর পথ ধরেই সামনে এগোতে থাকে। এভাবে তারা পৌঁছে যায় বিয়ার ট্র্যাপের এলাকায়, যেখানে চারদিকে অসংখ্য ফাঁদ ফাতা ছিল। ফিন সবাইকে সাবধান করে বলে এখানে খুব সতর্ক চলতে হবে। কিন্তু সেরিনা তখন অন্যরকম এক নেশায় ছিল, তার চোখে তখন শুধু স্বামীর প্রতিশোধ। এর মধ্যে সে এক ফাঁদে ফা দিয়ে বসে, আর সবাইকে থামতে হয়। এদিকে এনা আর আর্থার পৌঁছে যায় এক বিশাল গুহায়। আর্থারের বিশ্বাস ছিল এখানে কেউ ওদের খুঁজে পাবে না। এনা সেখানে আগুন জ্বালায়, যাতে আর্থার একটু উষ্ণতা পায়, না হলে সে বাঁচবে না। এই সময় এনা তাকে সেই প্রশ্নটাই করে, যা বহু মানুষ তাকে আগেও করেছে। প্রশ্নটা ছিল, তুমি কি সত্যি এখানে তোমার স্ত্রী খুঁজে এসেছো? এই প্রথমবার আর তার আগের মতো এড়িয়ে যায় না। আজকে সে সত্যটা বলে। সে জানে তার স্ত্রী অনেক আগেই মারা গেছে। সে এখানে এসেছে নিজেকে শাস্তি দেওয়ার জন্য, কারণ তার নিজের ভুলের কারণে তার পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। আর্থার বলে সে একসময় আমেরিকান আর্মিতে ছিল। ইরাক থেকে ফিরে আসার পর সে মন থেকে ভেঙে পড়ে। যুদ্ধের ভয়াবহ স্মৃতিগুলো তাকে গ্রাস করে ফেলে, নিজের সবকিছু বিক্রি করে দেয়। সেই টাকা নেশা করা শুরু করে। কিছুদিন পর তার মেয়ের ক্যান্সার ধরা পড়ে। টাকা না থাকা সে তাকে বাঁচাতে পারেনি, মেয়েটা মারা যায়। এই শোকের মধ্যে কিছুদিন পর তার স্ত্রীও মারা যায়। মুহূর্তের মধ্যে সে একেবারে একা হয়ে পড়ে। সেদিনও সে সবকিছু নিয়ে বরফে ঢাকা জায়গায় চলে আসে এবং শপথ করে আর কখনো নেশা করবে না। যাই হোক, এই ঠান্ডার মধ্যে সে থাকবে,
এনা সব বুঝতে পারে। সে কাছে এসে তাকে ভরসা দেয়। অন্যদিকে ড্রেকের গ্যাং একবারে তা আশ্রয় নেয়, কারণ সেরিনা আর হাঁটতে পারছে না। ঠিক তখনই সেখানে হাজির হয় রাড। সে সবাইকে জানায় ওদের মধ্যে একজন গাদ্দার আছে, যে এসব টাকা একাই আত্মসাৎ করতে চায়। এই কথা বলে সে এক্সেলকে গুলি করে মেরে ফেলে। তারপর ঠান্ডা গলায় বলে, কাল আরো মানুষ মরবে, তোমরা শুধু প্রস্তুত থাকো। এদিকে এনা আর্থারকে নিয়ে যায় এক লোকের কাছে, যিনি সেই কমিউনিটির সর্দার। আর্থারকে দেখে সর্দারের মুখে খুশির লেশমাত্র ছিল না। তার মতে আর্থার বিশ্বাসযোগ্য নয়, কিন্তু এনা তাকে বোঝায় এখন আমাদের সামনে এক বিশাল বিপদ দাঁড়িয়ে আছে। আগে সবাই মিলে সেই বিপদটা শেষ করতে হবে, তারপর বাকি সব হিসাব করা যাবে। শেষমেশ সর্দার রাজি হয়। যাওয়ার পথে ওরা লক্ষ্য করে বরফের উপরে অনেক জায়গায় গর্ত তৈরি হয়েছে। জিজ্ঞেস করলে জানা যায় বরফের নিচে গ্যাসে জমে আছে। সেই কারণেই এমন হচ্ছে। সকাল ধরে তারা ফিরে আসে নিজেদের ক্যাম্পে, যেখানে এনার মানুষজন থাকে। সেখানে আর্থার সর্দারকে জানায় সে একটি ডুবে যাওয়া প্লেন দেখেছে। যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে খুঁজে বের করা দরকার, কারণ প্লেনটার ভেতরে বিপুল পরিমাণ টাকা আছে। আর্থার স্পষ্ট করে বলে তার টাকায় কোনো আগ্রহ নেই, কিন্তু সে টাকা দিয়ে এই কমিউনিটির মানুষের জীবন অনেক ভালো করা যেতে পারে। এই কথা শুনে সর্দার ঠান্ডা গলায় বলে, তুমি কি আমাদের টাকা দিয়ে কিনতে এসেছ? ঠিক তখনই সেখানে এসে হাজির হয় জুনিয়র শেফ। সে এনার দিকে তাকিয়ে বলে, কিছুক্ষণের মধ্যেই ব্যাকআপ চলে আসবে, তার আগে আমাকে সেই প্লেনের ব্যাপারে সবকিছু খুলে বলো। এই কথা শুনে না স্তব্ধ হয়ে যায়, কারণ সে তো এখনো জুনিয়রকে প্লেনের কথা বলেইনি। মানে পরিষ্কার সে শত্রুদের সঙ্গেই হাত মিলিয়েছে। যখন সে বুঝতে পারে যে এনা জেনে গেছে, তখন নিজেই স্বীকার করে ড্রেকের লোকরা তাকে টাকার একটা অংশ দিতে রাজি হয়েছে, আর সে টাকার কিছুটা সে এনার সঙ্গে ভাগ করে নেবে। কিন্তু তার জন্য আগে প্লেনটা খুঁজে বের করতে হবে। এনা রেগে গাদ্দার বলে চিৎকার করে, কিন্তু জুনিয়র তখন টাকার নেশায় অন্ধ। সে বন্দুক তাক করে এনাকে জোর করে গাড়িতে তোলে, সঙ্গে আর্থারকেও তুলে নেয়। তারপর দ্রুত গাড়ি চালিয়ে সে শত্রুদের দিকেই নিয়ে যায়। ঠিক তখনই আর্থার একটা বুদ্ধি খাটায়। সে শান্ত গলায় জুনিয়রকে বলে, তুমি যদি আমাদেরকে ওদের হাতে দাও, ওরা তোমাকে সর্বোচ্চ 5% দেবে, কিন্তু যদি আমি তোমাকে পুরো প্লেনটাই দিয়ে দিই, সব টাকা একেবারে তোমার হবে। জুনিয়র এতটাই বোকা ছিল যে সে এই কথায় বিশ্বাস করে ফেলে। সে বলে, ঠিক আছে, লোকেশন বলো। তখন তাকে বলে, ব্যাগে হাত ঢোকাও। জুনিয়র ব্যাগে হাত ঢোকাতেই একটা ট্র্যাপ তার হাতে আটকে যায়। যন্ত্রণা সে ছটপট করে ওঠে। এই বিশৃঙ্খলার মধ্যেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এনা আর আর্থার দুজনে অক্ষত অবস্থায় বেরিয়ে আসে, কিন্তু বিপদ তখনও কাটেনি, কারণ জুনিয়রের কাছে তখনও বন্দুক ছিল। ঠিক সেই মুহূর্তে গুলি ছোড়ার আগেই কেউ একজন ওকে গুলি করে মেরে ফেলে। সে আর কেউ নয়, সেরিনা। সে অনেকক্ষণ ধরে দূর থেকে দূরবীন দিয়ে সবকিছু লক্ষ্য করছিল। সেরিনার সামনে গিয়ে সে এক মুহূর্ত দেরি না করে সোজা আর্থারকে গুলি করে দেয়, কিন্তু তখনও আর্থারের শরীরে প্রাণ ছিল। এই সময় গ্যাংয়ের নেতা রাড ফিনকে বলে, এই পুলিশ মহিলাটিকেও শেষ করে দাও, আমাদের ওর কোনো দরকার নেই, শুধু এই লোকটাই দরকার। কিন্তু ফিন সরাসরি না করে দেয়। সে বলে, একজন অফিসারকে মারলে আমাকে সারা জীবন জেলে পৌঁছতে হবে। এই কথা বলে সে বন্দুকটা রাডের হাতে ফিরিয়ে দেয়। রাড এই অপমান সহ্য করতে পারে না। সে পিছন থেকে ফিনকে গুলি করে মেরে ফেলে, কিন্তু ফিন মারা যাওয়ার ঠিক আগে লক্ষ্য করে এই জায়গার নিচে মিথেন গ্যাস জমে আছে। শেষ শক্তিটুকু দিয়ে সে নিজের লাইটারটি মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। এরপর আর কিছু বোঝার বাকি থাকে না। মুহূর্তের মধ্যে পুরো জায়গায় ভয়াবহ আগুন ধরে যায়। যত মানুষ সেখানে ছিল সবাই একে একে আগুনে ফুটতে থাকে। এই ভয়াবহতার মাঝেই আর্থার কোনো মতো নিজেকে বাঁচিয়ে পাশের একটি ঘরে ঢুকে পড়ে। সেখানে সে দেখতে পায় ড্রেককে, যার হাতে বন্দি এনা। এত লোক মারা যাওয়ার পরও ড্রেকের মাথা তখন শুধু একটাই চিন্তা, সেই ডুবে যাওয়া প্লেন। সে আর্থারের দিকে বন্দুক তাক করে বলে, প্লেনটা কোথায় বলো, না হলে ওকে মেরে ফেলবো। ড্রেক আক্রমণ করার আগেই আর্থার ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর হাতাহাতি, কিন্তু আহত অবস্থায় আর্থার বেশি লড়তে পারে না। ধীরে ধীরে সে হাঁটতে থাকে। ঠিক তখনই ভাগ্য যেন তার পাশে দাঁড়ায়। হঠাৎ করে তার হাতে একটা কাঠের টুকরো এসে যায়। সে সমস্ত শক্তি দিয়ে সেটাকে ড্রেকের গলায় ঢুকিয়ে দেয়। বরফ ঠান্ডা পানির মধ্যে ড্রেকের মৃত্যু হয়। শেষ দৃশ্যে আমরা দেখি আর্থার নিজের কাপড় খুলে সেই জায়গায় যায় যেখানে প্লেনটা ডুবেছিল। এরপর সে এনার কমিউনিটির কাছে ফিরে আসে এবং ধীরে ধীরে ওদের মধ্যে একজন হয়ে যায়। কিছুদিন পর এনা এসে সর্দারকে জানায় সরকার সেই পুরনো প্লেনটা উদ্ধার করেছে। ওদের ধারণা ছিল ভেতরে $20 মিলিয়ন থাকার কথা, কিন্তু তারা পেয়েছে মাত্র $3 মিলিয়ন। সর্দার তখন আর্থারের দিকে ইশারা করে বলে, এই মানুষটা আমাদের কাছে ফেরেশতা হয়ে এসেছে। এই মানুষটা আমাদের সেই টাকা দিয়েছে যার সাহায্যে আমরা আমাদের শিশুর জন্য স্কুল আর ভালো ঘর বানাতে পেরেছি। আজ আমরা সবার থেকে আলাদা নই, আমরাও আমাদের জীবনটা বাঁচতে পেরেছি। সবকিছুর পর এনার মনে আর্থারকে নিয়ে এক অনুভূতি জন্ম নেয়, যে অনুভূতি সে এতদিন নিজের মধ্যেই চেপে রেখেছিল। হয়তো সামনে একদিন সে আর্থারের সঙ্গে একটা নতুন জীবন শুরু করবে। এই ভাবনাতেই গল্পটা শেষ হয়ে যায়। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। পিস আউট। ধন্যবাদ।